2024 এর মাধ্যমিকের চলতড়িৎ চ্যাপ্টার থেকে কেবলমাত্র 17টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তো এই 17টি প্রশ্ন যদি আমরা করে যেতে পারি তাহলে আমি আশা করছি, তোমাদের আমি বিশ্বাস দিচ্ছি যে 95% কমন আসতে চলেছে এই 17টি কোশ্চেনের মধ্যে। 95% কোশ্চেন। তো সেখানটায় কেবলমাত্র 2 মার্ক এবং 3 মার্কের কোশ্চেন আমাদের রয়েছে। তো ফার্স্ট কোশ্চেন আমাদেরটা কি? তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 1, তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। বৈসাদৃশ্য লেখো। ক্লিয়ার? আচ্ছা, তো যদি সাদৃশ্য বলে এর অ্যান্সার আমরা কি করব? আমরা অলরেডি কোশ্চেনের সাথে অ্যান্সারও দেখে যাব। এর সাদৃশ্য কি করব? সাদৃশ্যতে বলবো যে তড়িৎ চালক বলকে আমরা ই চিহ্ন দ্বারা প্রকাশ করি আর বিভব প্রভেদকে আমরা ভি চিহ্ন দ্বারা প্রকাশ করি। তো ফার্স্ট ই ও ভি এর একক, এর এসআই একক লিখো। এর এসআই একক কি? ভোল্ট। দুজনের একক কিন্তু সেম। সেকেন্ড আমরা কি দেখব? বৈসাদৃশ্য। কি দেখব? বৈসাদৃশ্য। তো বৈসাদৃশ্য ফার্স্ট আমরা কি বলবো? দেখো, তড়িৎ চালক বল ই পরিমাপ করা হয়, পোটেনশিওমিটার যন্ত্রে। আর ভি মানে বিভব প্রভেদ পরিমাপ করা হয় ভোল্টমিটার যন্ত্রে। সেকেন্ড দুটো করে রাখছি কেন না? বৈসাদৃশ্য খুবই ইম্পর্টেন্ট হয় এবং পরীক্ষা আসার চান্স খুব বেশি। আচ্ছা, তড়িৎ চালক বল ই হলো কোষের কারণ মানে কজ, আর ভি হচ্ছে কি? ভি মানে বিভব প্রভেদ হলো কোষের ফল। ক্লিয়ার? ফার্স্ট কোশ্চেন আমাদের ক্লিয়ার। সেকেন্ড কোশ্চেন নাম্বার 2, ওহমের সূত্র বিবৃত করো ও ব্যাখ্যা করো। ওহমের সূত্র বিবৃত করো ও ব্যাখ্যা করো। তো ওহমের সূত্র আমরা যে যার ডেফিনেশন পড়েছি। তো এর শর্ত কি? ওহমের সূত্রের শর্ত হচ্ছে কি? নির্দিষ্ট উপাদান ও ভৌত পরিবর্তন অপরিবর্তিত থাকলে ও নির্দিষ্ট উষ্ণতায় কোষের বা কোষের না লিখে লিখো বর্তনীর বিভব প্রভেদ কোষের বর্তনীর বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ মাত্রার সহিত সমানুপাতিক। তড়িৎ প্রবাহ মাত্রার সহিত সমানুপাতিক। তো আমরা সেখানটায় বলে দেবো যে রোধকে যদি আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, একটা বর্তনীকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে আমাদের সুইচ, তাহলে রোধ হচ্ছে আর। দুই প্রান্তের বিভব প্রভেদ রয়েছে, তড়িৎ প্রবাহ যেদিক থেকে হচ্ছে সেই প্রান্তটা উচ্চ বিভব আর এটা হচ্ছে কি নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, VA মাইনাস VB। কি লিখেছি? বর্তনীর বিভব প্রভেদ মানে কি? বিভবের পার্থক্য কি করে পাওয়া যাবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব যদি বিয়োগ না করি বিভব প্রভেদ পাবো না। তাহলে এটা হচ্ছে আমাদের বিভব প্রভেদ। তাহলে বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সমানুপাতিক। যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো I এর সাথে সমানুপাতিক। তো এর পরের লাইন VA মাইনাস VB ইকুয়ালস টু আমরা KI দেব। তাহলে কে হচ্ছে কি? ধ্রুবক। কে হচ্ছে
ধ্রুবক। যদি বিভব প্রভেদ স্থির থাকে তাহলে তাহলে এখানটা লিখো, যদি VA মাইনাস VB স্থির থাকে তাহলে I বাড়ালে কে কি হয়, হ্রাস হয়। অর্থাৎ কে হলো বাধা, যে I আমি যত বাড়াচ্ছি কে তত হ্রাস হচ্ছে। তার মানে কে কি করছে, আইটাকে বাধা দিতে চাইছে, আইটাকে কি করতে চাইছে, কমাতে চাইছে, বাধা দিতে। তাহলে কে হলো কি, বাধা। এই কে আমরা আর অক্ষর দ্বারা প্রকাশ করব। একটু এদিকে লিখি, কে আর অক্ষর দ্বারা প্রকাশ করলে ওহমের সূত্র হয় VA মাইনাস VB ইকুয়ালস টু RI। তাহলে কে এর রিপ্লেসে আমরা কি করে দেব, আর বসিয়ে দেব। তাহলে এটা গেল আমাদের সেকেন্ড সূত্র। তো থার্ড কোশ্চেন, তা আমি এটাকে রাফ করে দিই। থার্ড কোশ্চেন দেখো কি বলতে আছে। থার্ড কোশ্চেন একটু রাফ করতে দাও, টাইম লাগছে একটু। কোশ্চেন নাম্বার 3, ঝপ করে তুলে নেবে, পট করে একটা স্ক্রিনশট মেরে দেবে। কোশ্চেন নাম্বার 3, কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট কাকে বলে, এদের গাণিতিক রূপ প্রকাশ করো। দেখো, সাপোজ ধরো এই একটা আমি যদি ব্যাটারি ধরি, বোঝানোর চেষ্টা করি ফার্স্টে। তো ব্যাটারির এই প্রান্তটা হচ্ছে কি একটু উঁচু থাকে, তা যে প্রান্তটা উঁচু থাকে সেটা হচ্ছে প্লাস, এই পাশটা হচ্ছে মাইনাস। তো এই ব্যাটারির সাথে যদি আমি একটা বর্তনীতে একটা রোধ যদি লাগাই, তাহলে আমরা কি দেখব না, পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ নেগেটিভ প্রান্তের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে ব্যাটারির মধ্য দিক দিয়ে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ক্লিয়ার? তো ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ, এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে আমাদের নিম্ন বিভব। ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদটাকে আমরা বলে থাকি কি, প্রান্তীয় বিভব প্রভেদ বা টার্মিনাল ভোল্টেজ। তো এই তড়িৎ যে আই পরিমাণ তড়িৎ যে প্রবাহিত হচ্ছে, বৈবর্তনীতে একটা রোধ লাগিয়েছি মানো আর, যে এই যে আই পরিমাণ তড়িৎ যে ভেতর দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, ব্যাটারির মধ্য দিক দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো ব্যাটারির মধ্যে কি রয়েছে, অণু, পরমাণু, আয়ন ইত্যাদি সব রয়েছে। তো এই অণু, পরমাণু, আয়ন এরা কি করছে না, এরা এই তড়িৎ প্রবাহকে কি করছে, বাধা দিচ্ছে। এরা তড়িৎ প্রবাহকে কি করছে, বাধা দিচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে কোষের অভ্যন্তরে কোত্থেকে কোন দিকে তড়িৎ প্রবাহিত, নিম্ন থেকে উচ্চর দিকে। অভ্যন্তরে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হলে ওই তড়িৎ কোষের মধ্যকার পরমাণু আয়ন অণু এর দ্বারা কি হয়, বাধা প্রাপ্ত হয়। এই বাধাকে কোষের অভ্যন্তরীণ রোধ বলে, যাকে স্মল আর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার হলো? তাহলে অভ্যন্তরীণ যে বাধাটা সৃষ্টি হচ্ছে, এই বাধাটাকে আমরা কি করব, স্মল আর দ্বারা প্রকাশ করব। তাহলে টোটাল বর্তনীতে কটা রোধ, একটা স্মল আর আর একটা ক্যাপিটাল আর, এরা কোন সমবায়ে যুক্ত আছে, অবশ্য শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তো এই দুটো
রোধের দ্বারা তুল্য রোধ কত হবে? না তুল্য রোধ যদি আমরা দেখতে চাই তাহলে আর প্লাস স্মল আর, এটা হচ্ছে আমাদের তুল্য রোধ। ক্লিয়ার? আচ্ছা, তো কোষ কি করছে? না কোষের দ্বারা সৃষ্টি হচ্ছে তড়িৎচালক বল। কোষ কি করছে? না ওই তড়িৎচালক বলটা কি করছে? জেনারেট করছে। তো ওহমের সূত্র প্রয়োগে, ওহমের সূত্র থেকে আমরা কি বলতে পারি যে ই ইকুয়ালস টু, তাহলে এই ইটা কি হচ্ছে? মোট বিভব, মানে প্রাইমারি বিভব, যেটা কোষের দ্বারা কিছু পরিমাণ লস হচ্ছে, আর বহিঃবর্তনীর মধ্য দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে বহিঃবর্তনীতে যে বাধাটা রয়েছে তার দ্বারা লস হচ্ছে। তাহলে এই দুটোর বিভবকে যদি আমি যোগ করি তাহলে কোষ কি পরিমাণ বিভব সৃষ্টি করেছে আমি পেয়ে যাব। তাহলে এই দুটো বিভব ওহমের সূত্র প্রয়োগে আই ইন্টু আর, আই ইন্টু আর, আর কোষের মধ্যে প্লাস আই ইন্টু আর। তাহলে এই দুটো বিভবকে আমি যদি যোগ করি তাহলে আমি কোষ কি পরিমাণ বিভব সৃষ্টি করছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? আই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে আই ইকুয়ালস টু কত? না ই ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর। তাহলে এখানটা যে এই যে আই আরটা লিখছিলাম, তাহলে এই আরটা কোষের ইন্টারনাল বাধার জন্য, কোষের অভ্যন্তরীণ বাধার জন্য সৃষ্ট বিভব পতন। কোষের লিখো, কোষের অভ্যন্তরীণ বাধার জন্য যে বিভবের পতন ঘটে তা হলো কি আই ইন্টু স্মল আর। তা হলো কি আই ইন্টু স্মল আর, যাকে আমরা ভি ডি লিখব, কারণ একে ড্রপ ভোল্টেজও বলে, ভিডিও লিখব। তাহলে নষ্ট ভোল্ট আমরা কাকে বললাম? যে এই যে ড্রপ ভোল্টেজটাকে আমরা কি বলে থাকি? নষ্ট ভোল্ট। ক্লিয়ার? তাহলে নষ্ট ভোল্ট কাকে বললাম? যে কোষের অভ্যন্তরীণ বাধার জন্য যে বিভবের পতন ঘটে তা হলো আইআর, যেটা হলো ভিডি। এই আইআর কে বলা হয় নষ্ট ভোল্ট। ক্লিয়ার করতে পারলাম? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের গাণিতিক ব্যাখ্যা। তো গাণিতিক ব্যাখ্যাতে আমরা দেবো যে একটা কোষ আই পরিমাণে তড়িৎ প্রবাহিত করছে এবং বহিঃবর্তনীতে একটা বাধা যুক্ত করা হলো যেটি ক্যাপিটাল আর। সুতরাং ওহমের সূত্রানুসারে আমরা কি লিখতে পারি? ই ইকুয়ালস টু আই আর প্লাস আই ইন্টু স্মল আর। তো এই ডেরিভেশন দেবো, এটাই হচ্ছে আমাদের গাণিতিক ব্যাখ্যা। ব্যাস, তারপরে কোষের নষ্ট ভোল্ট প্রকাশ। ক্লিয়ার হলো? পট করে তুলে নাও। তো নেক্সট কোশ্চেন আমরা দেখতে চলেছি, এটা তোলা হয়েছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 রাপ করে দিলাম। কোশ্চেন নাম্বার 4, নেক্সট কোশ্চেন আমরা দেখতে চলেছি কি? নেক্সট কোশ্চেন জুলের সূত্র। কি লিখব? তড়িৎ প্রবাহ ফলে উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্র। কোশ্চেন নাম্বার 4, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্র। ক্লিয়ার? জুলের সূত্র লেখো। ক্লিয়ার হচ্ছে? তো কোশ্চেন নাম্বার 4 দেখো, জুলের সূত্র যদি আমাকে আসে কোশ্চেন, তো ফার্স্টে তোমরা মনে রাখবে, দেখো এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। যেখানে এইচ হচ্ছে কি? না এইচ পাশে লিখে দিচ্ছি, এইচ হচ্ছে উৎপন্ন তাপ, আই কি? আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, আর হচ্ছে কি? বর্তনীর রোধ, আর টি হচ্ছে কি? না সময়, প্রবাহিত তড়িৎ প্রবাহের সময়। তাহলে বিজ্ঞানী জুলের তিনটে সূত্র রয়েছে। একটা হচ্ছে কি? প্রবাহ মাত্রার সূত্র। ফার্স্ট সূত্রকে আমরা বলে থাকি প্রবাহ মাত্রার সূত্র। তাহলে প্রবাহ মাত্রার সূত্র মানে আই রিলেটেড। দেখো এই ফর্মুলাতে দেখো আর হচ্ছে কি? রোধ, টি হচ্ছে সময়। তাহলে আর ও টি হচ্ছে কি? ধ্রুবক। তাহলে আর হচ্ছে রোধ, টি হচ্ছে সময়। তাহলে রোধ ও সময় অপরিবর্তিত থাকলে
উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ, যেটা যদি রোধ আর সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে আমরা কি পাই, H প্রপোর্শনাল টু I স্কয়ার। তাহলে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। ক্লিয়ার? সেকেন্ড সূত্র কি না, এবার হচ্ছে রোধের সূত্র। তাহলে আই গল্প গেছে, এবারে রোধ। এবারে আমরা কি বলবো, রোধের সূত্র। তাহলে রোধের সূত্র কি বলছে না, রোধের সূত্র বলছে যখন আই ও টি ধ্রুবক, মানে প্রবাহ মাত্রা ও সময় ধ্রুবক থাকলে বা অপরিবর্তিত থাকলে, যেটা খুশি থাকলে, উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। লক্ষ্য করো, যদি আই আর টি যদি ধ্রুবক থাকে তাহলে H প্রপোর্শনাল টু আর। নেক্সট হচ্ছে H প্রপোর্শনাল টু টি, যাকে আমরা বলবো সময়ের সূত্র। সময়ের সূত্র, সেখান থেকে আমরা কি পাচ্ছি, H প্রপোর্শনাল টু টি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আই ও আর হচ্ছে কি ধ্রুবক, তার মানে প্রবাহ মাত্রা ও রোধ অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক। তাহলে যত বেশি সময় ধরে তড়িৎ প্রবাহ মাত্রা চলবে তত বেশি তাপ সৃষ্টি হবে। তাহলে এই গেল কোশ্চেন নাম্বার 4। ক্লিয়ার হচ্ছে? পট করে আর এই প্রপোর্শনাল সাইনটাকে যদি উঠাতে হয় তাহলে আমি কি করব, H ইকুয়ালস টু 1/j I স্কয়ার আর টি। তাহলে ফর্মুলা এটা, যখন SI এককে আমরা বলবো SI, তখন এই j এর ভ্যালু আমরা কত বসাবো, j ইকুয়ালস টু 1, তার মানে H ইকুয়ালস টু I স্কয়ার আর টি। আর CGS এ বললে j ইকুয়ালস টু আমরা কত বসাবো, 4.2, তাহলে H ইকুয়ালস টু I স্কয়ার আর টি বাই 4.2। তাহলে H এর এখানটায় কি আসবে, জুল আসবে, একক কি আসবে, জুল, আর এখানটায় কি আসবে, ক্যালোরি। উৎপন্ন তাপের একক কি হয়ে থাকে, জুল আর ক্যালোরি। তো বসিয়ে দেবো, একদম ফটাফট হয়ে যাবে। তাহলে কোশ্চেন নাম্বার 4 আমাদের বর্তমানে ক্লিয়ার। তো কোশ্চেন নাম্বার 5, এরপরে আমরা দেখব কোশ্চেন নাম্বার 5। তাড়াতাড়ি তোলা হয়েছে, একটু ঝপ করে তুলে নাও। হয়েছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, কোশ্চেন নাম্বার 5, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম বিবৃত কর। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, বাম হাতটাকে, এই তিনটা আঙ্গুলকে আমরা কি করছি, একে অপরের সমকোণে রাখলাম। তা দেখতে পাচ্ছ, এটার সাথে এটা সমকোণ, এটার সাথে এটা সমকোণ, আবার এটার সাথে এটা সমকোণ। ক্লিয়ার হচ্ছে? তো তিনটা আঙ্গুলকে যদি আমি সমকোণে রাখি তাহলে এটা মধ্যমা, এটা তর্জনী, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠ। তাহলে তিনটা আঙ্গুল, একটা হচ্ছে তর্জনী, একটা হচ্ছে মধ্যমা, আরেকটা হচ্ছে কি, বৃদ্ধাঙ্গুষ্ঠ। তাহলে তর্জনী কি নির্দেশ করছে, চৌম্বক ক্ষেত্র নির্দেশ করবে। মধ্যমা তড়িৎ প্রবাহ নির্দেশ করবে, আর বৃদ্ধাঙ্গুষ্ঠ কি নির্দেশ করবে, গতির বিক্ষেপ বা গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে এই দুটো যদি একে অপরকে নির্দেশ করে তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ ডেফিনেটলি তার গতির অভিমুখ নির্দেশ করবে। ক্লিয়ার? এটা গেল ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। তো কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 কি, বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন বৃদ্ধির উপায় লিখো। তো আমরা কি লিখবো, ফার্স্ট অ্যান্সার কি, আর্মেচারে তারের পাক সংখ্যা
পাক সংখ্যা বৃদ্ধি করে। সেকেন্ড, চৌম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি করে। কোশ্চেন নাম্বার 6 গেল। কোশ্চেন নাম্বার 7 দেখো, বাল্যচক্র কোন নীতির উপর নির্ভরশীল? বাল্যচক্রের ঘূর্ণন কি উপায়ে হ্রাস করা যায়? ক্লিয়ার? কি উপায়ে আমরা হ্রাস করতে পারি? ফার্স্ট, বাল্যচক্রের ঘূর্ণন কোন নীতির উপর নির্ভরশীল? লিখব ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। সেকেন্ড, বাল্যচক্রের ঘূর্ণন কি উপায়ে হ্রাস করা যায়? এর অ্যান্সার কি হবে? ফার্স্ট, তড়িৎ প্রবাহের মান হ্রাস করে। সেকেন্ড, চৌম্বক ক্ষেত্রের মান হ্রাস করে। ক্লিয়ার? তো কোশ্চেন নাম্বার 7 আমাদের কমপ্লিট। নেক্সট কোশ্চেন রাফ করে দিলাম এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 8। ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধাগুলি লেখো। ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধাগুলি লেখো। তো ফার্স্ট সুবিধা লিখবো কি না, এসি উৎপাদন খরচ তুলনামূলকভাবে অনেক কম। সেকেন্ড কি লিখব? উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট এসি উৎসকে, এসি তড়িৎ প্রবাহকে লিখো। তড়িৎ প্রবাহকে বহু দূর পর্যন্ত সঞ্চালিত মানে প্রেরণ করা যায়। হয়েছে? থার্ড আমরা কি লিখব? উপযুক্ত ট্রান্সফরমার ব্যবহার করে এসি এর বিভব পরিবর্তন করা যায়। ক্লিয়ার? 4 নম্বর লিখো, এসি কে ডিসিতে পরিণত করা সম্ভব, কিন্তু ডিসি কে এসিতে রূপান্তর করা যায় না। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট কোশ্চেন, আর্থিং এর প্রয়োজনীয়তা কি? নেক্সট কোশ্চেন নাম্বার 9, আর্থিং এর প্রয়োজনীয়তা কি? কোথায় আমরা আর্থিং এর আমাদের এত প্রয়োজন? আর্থিং আমরা ঘরে কেন করব? আর্থিং এর প্রয়োজনীয়তা লেখো। যে আর্থিং এর প্রয়োজন, ঘরে আমাদের কি রয়েছে? বৈদ্যুতিক যন্ত্র রয়েছে। ওই বৈদ্যুতিক যন্ত্রগুলোকে আমরা আর্থিং করে থাকি। কেনই বা আমরা আর্থিং করব? না, আর্থিং করার মূল উদ্দেশ্য হচ্ছে ইনকেস যদি ঘরের মধ্যে হাই ভোল্টেজের একটা তড়িৎ প্রবাহ পাস করে, তাহলে কি হবে? যে লাইট তারের মধ্য দিক দিয়ে খুব দ্রুত মানের তড়িৎ প্রবাহিত হতে থাকে। তাহলে দ্রুত মানের যদি তড়িৎ প্রবাহিত হয়, বা ইভিন শর্ট সার্কিট হলেও খুব দ্রুত মানের তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই দ্রুত মানের তড়িৎ প্রবাহিত হলে যে ডিভাইস, যে যন্ত্রগুলো আমাদের মানে ঘরের মধ্যে
যুক্ত থাকে সেই যন্ত্রগুলোর মধ্য দিক দিয়ে ওই তড়িৎ প্রবাহিত হয়। তো ওই যন্ত্রটা ওই পরিমাণ তড়িৎ সহ্য করতে না পারলে কি হবে, নষ্ট হয়ে যাবে। যদি আর্থিং করা থাকে তাহলে ওই পরিমাণ তড়িৎ কি হবে, ওই হিউজ পরিমাণে তড়িৎ কি হবে, আর্থিং এর মাধ্যমে ভূপৃষ্ঠে চলে যায়। তাহলে এর তো নেক্সট কোশ্চেন আমরা দেখতে চলেছি। তো কোশ্চেন নাম্বার আমাদের 10, কোশ্চেন নাম্বার 10 দেখো, কোশ্চেন নাম্বার 10 কি বলতে চলেছে দেখো, ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র বিবৃত করো। তো ফার্স্ট প্রথম সূত্র আমরা কি লিখব না, জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন। লিখো, জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন। এর কথার অর্থ কি? সাপোজ ধরো তোমার কাছে এই একটা বদ্ধ কুণ্ডলী রয়েছে, তাহলে এই বদ্ধ কুণ্ডলীর মধ্য দিক দিয়ে বলরেখা কি হচ্ছে, পাস করছে। কি হচ্ছে, বলরেখা পাস করছে। তাহলে কটা বলরেখা পাস করছে? তো আমি মানলাম 5টা বলরেখা পাস করছে। তাহলে যে এই বদ্ধ কুণ্ডলীর মধ্য দিক দিয়ে যতগুলো বলরেখা পাস করছে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো, জড়িত চৌম্বক প্রবাহ। তাহলে পরিবর্তন যদি আমাকে করতে হয় তাহলে একটু আলাদা রকমের হবে না, কি হবে দেখো, দেখো এইখানে একটা তোমার বদ্ধ কুণ্ডলী রয়েছে, এবারে ধরো এইখানটায় একটা দণ্ড চুম্বক রয়েছে, তাহলে এই দণ্ড চুম্বকের উত্তর মেরু থেকে কি হচ্ছে, বলরেখা নির্গত হচ্ছে। দণ্ড চুম্বকের উত্তর মেরু থেকে কি হচ্ছে না, বলরেখা নির্গত হচ্ছে। ক্লিয়ার? এইভাবে বলরেখা নির্গত হচ্ছে। আচ্ছা, তো এবারে লক্ষ্য করো, যখন কুণ্ডলীটা এই জায়গায় রয়েছে আর চুম্বকটা যখন এই জায়গায় রয়েছে, তখন এই কুণ্ডলীর মধ্য দিক দিয়ে কটা বলরেখা পাস করেছে, 1 2 3 4। যখন এই দণ্ড চুম্বকটাকে ধীরে ধীরে আমি যখন এইখানে রাখবো, তখন আমি কি দেখব, যে দণ্ড চুম্বকটা যখন এই জায়গাটায়, তখন আমি দেখব এর মধ্য দিক দিয়ে কি হয়েছে না, এর মধ্য দিক দিয়ে আরো বেশি পরিমাণের বলরেখা কি হয়েছে, অতিক্রম করেছে। তাহলে যতই আমি কাছে নিয়ে আসতে আছি বলরেখার সংখ্যা তত বাড়তে আছে, যতই আমি দূরে নিয়ে যাচ্ছি বলরেখার সংখ্যা কমতে আছে। তাহলে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটাতে পারলাম। তাহলে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে বদ্ধ কুণ্ডলী বা ঘটলে না, ঘটালে বদ্ধ কুণ্ডলীতে কি হয় না, তড়িৎ চালক বল আবিষ্ট হয় ও আবিষ্ট তড়িৎ প্রবাহ চলতে থাকে। আবিষ্ট তড়িৎ প্রবাহ চলতে থাকে। সেকেন্ড কি বলছেন না, বিজ্ঞানী ফ্যারাডে সেকেন্ড কি বলছেন না, যত বেশি বেশি জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটাতে থাকবো, মানে 1 সেকেন্ডে ধরো আমি 10টা পরিবর্তন এখন ঘটাচ্ছি, আমি যদি 1 সেকেন্ডে 20টা পরিবর্তন ঘটাই, তাহলে 10টা পরিবর্তনের ফলে যে পরিমাণ 10টা পরিবর্তনের ফলে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছিল, 20টা পরিবর্তনের ফলে তার থেকে বেশি পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন, তাহলে মনে করি ডিটি সময়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন কত না, ডিফাই। তাহলে একক সময় চৌম্বক প্রবাহের পরিবর্তন কত হবে না, ডিফাই বাই ডিটি। তাহলে একক সময় চৌম্বক প্রবাহের পরিবর্তন, যে এই যে টার্মটাকে আমরা কি বলবো, যে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার। অতএব জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার, যে 1 সেকেন্ডে কত পরিবর্তন হচ্ছে, তাহলে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার প্রপোর্শনাল টু আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে যত বেশি বেশি আমি জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার
ঘটাতে থাকবো, যত বেশি করতে থাকবো, আবিষ্ট তড়িৎচালক বলও তত বেশি সৃষ্টি হবে। তার মানে আমি সিম্পলি কি লিখলাম যে ডি ফাই বাই ডিটি প্রপোর্শনাল টু তড়িৎচালক বল। ক্লিয়ার? তো বিজ্ঞানী ফ্যারাডে তিনি এই সূত্র দেন। কিন্তু একটা কথা, যে ফ্যারাডে কিন্তু বলে যাননি যে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, কারণ তড়িৎ প্রবাহের তো একটা দিক আছে, তো কোন দিকে হবে সেই ধারণাটুকু দেননি। তাহলে এই ধারণাটুকু দেওয়ার জন্য কে এলেন? না বিজ্ঞানী লেঞ্জ এলেন। এই ধারণাটুকু দেওয়ার জন্য কে এলেন? না বিজ্ঞানী লেঞ্জ। তো তিনি কি বলছেন? কোশ্চেন নাম্বার 11 করে দিলাম, কোশ্চেন নাম্বার 11। তো তিনি বলছেন কোশ্চেন নাম্বার 11, লেঞ্জের সূত্র লেখো। ক্লিয়ার? তো তিনি কি বলছেন যে এই আমাদের বদ্ধ কুণ্ডলী ছিল, তাহলে এই বদ্ধ কুণ্ডলীর দিকে এই চুম্বকটা যখন যেতে আছে, তাহলে বদ্ধ কুণ্ডলীর দিকে এই চুম্বকটা যখন যেতে আছে, তাহলে এটা হচ্ছে উত্তর মেরু, তাহলে এটা হচ্ছে কি তার বলরেখা, এটা হচ্ছে তার বলরেখা, এটা হচ্ছে তার উত্তর মেরু, এটা হচ্ছে তার বলরেখা। তাহলে যতই যেতে থাকবে ততই আমি কি দেখব? যে তত বেশি বেশি বলরেখা তার মধ্য দিক দিয়ে অতিক্রম করবে, তত বেশি বেশি অতিক্রম করবে। তাহলে যত কাছের দিকে যাবে বলরেখা তত বাড়বে, তড়িৎচালক বল তত বেশি হবে। না তখন তুমি কি লক্ষ্য করেছো কি না, যখন এই চুম্বকটাকে বদ্ধ কুণ্ডলীর দিকে নিয়ে যাচ্ছিলাম, তো এই বদ্ধ কুণ্ডলীটা এই চুম্বকটার উপরে একটা বিপরীতমুখী একটা বল প্রয়োগ করছে। বিপরীতমুখী মানে তাহলে তার গতি কোন দিকে? তাহলে তার যেদিকে গতি তার বিপরীত দিকে একটা বল প্রদান করছে। তাহলে কেন এই বলটা প্রদান করছে? যে আমি যত কাছে যাচ্ছি তত যে কাছে যেতে, আরে চুম্বকটা যত কুণ্ডলীর কাছে যাচ্ছে তত বাধা সৃষ্টি হচ্ছে, এত ফোর্সে আমাকে একটা ফোর্স ফিল হচ্ছে। তাহলে এই ফোর্সটা কেন ফিল হলো? এই ফোর্স ফিল হওয়ার কারণ কি? না এই ফোর্স ফিল হওয়ার কারণ হচ্ছে নিশ্চয়ই এই কুণ্ডলীটা এই চুম্বকটাকে বিকর্ষণ করছে। তাহলে বিকর্ষণ কখন করবে? না যখন উত্তর মেরুটার সম্মুখ ভাগে উত্তর মেরু থাকবে। তাহলে এই কুণ্ডলীর সম্মুখ প্রান্তে কোন মেরু সৃষ্টি হয়েছে? নিশ্চয়ই উত্তর মেরু সৃষ্টি হয়েছে। তাহলে উত্তর মেরু সৃষ্টি হওয়ার জন্য এই চুম্বকটাকে বদ্ধ কুণ্ডলী কি করছে? না বিকর্ষণ করছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এখানটায় উত্তর মেরু সৃষ্টি হলো কোন দিক থেকে সৃষ্টি হলো? এই উত্তর মেরুটা সৃষ্টি হলো কেন? না নিশ্চয়ই বদ্ধ কুণ্ডলীর মধ্য দিক দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে ওই তড়িৎ প্রবাহটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে সেই প্রান্তে কি হবে? উত্তর মেরু সৃষ্টি হবে। নোট করো যে তড়িৎ প্রবাহ অ্যান্টি ক্লকওয়াইজ হলে ওই প্রান্তে এন মেরু সৃষ্টি হয়। ঠিক আছে? তাহলে এই প্রান্তে যদি এন মেরু সৃষ্টি হয় তবে গিয়ে তো একে বিকর্ষণ করবে, নালে কে করবে? তাহলে দণ্ড চুম্বক কি করলো? এখানে তড়িৎচালক বল সৃষ্টি করলো। তড়িৎচালক বলের ফলে কি হলো? না তড়িৎ প্রবাহ চললো। সেই তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হলো যে দণ্ড চুম্বককে বাধা প্রদান করলো। দণ্ড চুম্বক যে যাচ্ছে তার গতির অভিমুখের বিপরীত দিকে একটা বল সৃষ্টি করলো। তাহলে বিজ্ঞানী লেঞ্জ এটাই বলছেন যে তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে? না অ্যান্টি ক্লকওয়াইজ। যে অ্যান্টি ক্লকওয়াইজ আমি কি করে বুঝলাম? না এই বাধা বল প্রয়োগের ফলে আমি বুঝতে পারলাম। তাহলে এই বাধা বল, এই যে বাধা বল, এটা একটা বাধা বল। তাহলে এই বাধা বলটা কে সৃষ্টি করলো? না বদ্ধ কুণ্ডলী চুম্বকের উপরে সৃষ্টি করলো। তাহলে সিম্পল জিনিস আমরা কি লিখতে পারি? লেঞ্জের সূত্র, যে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে, তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে বদ্ধ কুণ্ডলীতে তড়িৎচালক বল যে কারণের জন্য সৃষ্টি হলো, ভালো করে, তাহলে এই তড়িৎচালক বল কোন কারণের জন্য সৃষ্টি হলো? যে দণ্ড চুম্বকটাকে আমি সামনের দিকে নিয়ে গেলাম, যার জন্য জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলো। যে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন এখানটায় তড়িৎচালক বল সৃষ্টি করলো। বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ চালক বল
যে কারণের জন্য সৃষ্টি হয়, যে কারণের জন্য সৃষ্টি হয় তড়িৎ প্রবাহ, আবিষ্ট তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ চালক বল কি করছে? তড়িৎ প্রবাহ জেনারেট করছে। আবিষ্ট তড়িৎ প্রবাহ ওই কারণকে কি করে? বাধা প্রদান করে, বাধা প্রদান করে। সিম্পল। তাহলে যার জন্য সৃষ্টি হলো, এটাকে গতিশীল করার জন্য তড়িৎচালক বল সৃষ্টি, তার ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি। ওই তড়িৎ প্রবাহ কি করলো? উল্টে দণ্ডচুম্বকের গতিকে রোধ করার চেষ্টা করছে, তাই না? যার জন্য সৃষ্টি তাকেই আবার কি করলো? উল্টে রোধ করা সৃষ্টি করছে। তো এই সূত্রটাকে বলা হয় সন কিল্ড ফাদার। ক্লিয়ার? তো লেঞ্জের সূত্র আমরা ডিসকাস করতে পারলাম। যে এখান থেকে আরেকটা কোশ্চেন হয়ে থাকে, যে কারণের জন্য সৃষ্টি হয় হয়েছে আবিষ্ট তড়িৎ প্রবাহ ওই কারণকে কি করছে? বাধা প্রদান করছে। তো কোশ্চেন নাম্বার 11 এর পরে আমি বলবো কোশ্চেন নাম্বার 12। এরপরে যে লেঞ্জের সূত্র থেকে, লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে প্রমাণ করো। তাহলে কিভাবে আমরা প্রমাণ করব? দেখো, সাপোজ ধরো এই একটা বদ্ধ কুণ্ডলী, আমি একটু ভালো করে যদি ডিসকাস করাই। ধরো এই একটা বদ্ধ কুণ্ডলী হয়েছে। তো বদ্ধ কুণ্ডলী, এই হচ্ছে একটা বদ্ধ কুণ্ডলী। ক্লিয়ার হচ্ছে? বদ্ধ কুণ্ডলীর সামনে কি রয়েছে? একটা দণ্ডচুম্বক রয়েছে। তাহলে এই দণ্ডচুম্বকের আমরা অ্যান্সার করছি। তাহলে দণ্ডচুম্বকের উত্তর মেরু রয়েছে। তাহলে উত্তর মেরু থেকে কি নির্গত হয়েছে? বলরেখা নির্গত হয়েছে। ক্লিয়ার? তো এই বলরেখা যখন কুণ্ডলীর মধ্য দিক দিয়ে পাস করবে, এই বলরেখা যখন কুণ্ডলীর মধ্য দিক দিয়ে পাস করবে, তখন এখানে কি হবে? তড়িৎচালক বলের সৃষ্টি হবে, যার ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এবং ওই তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে? না, এর গতিকে কি করবে? বাধা প্রদান করবে। তাহলে বাধা কোন দিকে হবে? তার বিপরীত দিকে। তাহলে বাধা যদি সৃষ্টি করতে হয় এর সম্মুখবর্তী প্রান্তে, মানে এই সম্মুখবর্তী প্রান্তে কোন মেরু সৃষ্টি হবে? না, উত্তর মেরু সৃষ্টি হবে। তাহলে উত্তর মেরু যদি সৃষ্টি হয়, তাহলে ওর তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? না, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এইখানটায় তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? না, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার? তো আমি যদি দণ্ডচুম্বকটাকে সামনের দিকে এগোতে চাই, তাহলে আমাকে বাহ্যিকভাবে এর উপরে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার হচ্ছে? তাহলে যে পরিমাণ আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম, ওই এক্সটার্নাল ফোর্সের জন্য আমাকে কার্য করতে হলো। তাহলে সেই কার্যটা হচ্ছে কি? না, এক্সটার্নাল ওয়ার্ক ডান। ক্লিয়ার? তো আমি কি করলাম? এই এক্সটার্নাল ওয়ার্ক ডানের দ্বারা এই দণ্ডচুম্বককে কুণ্ডলীর মধ্যে আমি প্রবেশ করালাম। মানো যে এবারে যে ওই যে কুণ্ডলীটা ছিল, ওই কুণ্ডলীটার মধ্যে এবারে ওই দণ্ডচুম্বকটা প্রবেশ করে গেছে। তাহলে দণ্ডচুম্বকের এপাশের প্রান্তটা কি রয়েছে? সাউথ। তাহলে প্রবেশ করার পর যখন দণ্ডচুম্বকটা এই জায়গাটায় অবস্থান করছে, তাহলে এটা কোথায় এসেছে? সাউথ। এটা হচ্ছে কি? নর্থ। ক্লিয়ার? আচ্ছা, তো সাউথে কি হয়? না, বলরেখা কি করে? প্রবেশ করে। সাউথে কি হয়? বলরেখা প্রবেশ করে। ক্লিয়ার? আচ্ছা, তো এই বলরেখাগুলো কি হচ্ছে? প্রবেশ করছে সাউথ হয়ে। তাহলে বিজ্ঞানী লেঞ্জ কি বলছে? না, লেঞ্জ বলছে যে কারণের জন্য সৃষ্টি হয়েছে সেই কারণকে কি দেবে? না, বাধা প্রদান করবে। তাহলে এবারে এপাশের যে প্রান্তটা, এই সারফেসটা রয়েছে, আরে কুণ্ডলীটা ধরো একটু চওড়া, তাহলে একটা এপাশের প্রান্ত আর একটা এপাশের প্রান্ত ধরলাম। তাহলে এই পাশের প্রান্তে কোন মেরু সৃষ্টি হয়েছে? নর্থ। তাহলে কুণ্ডলীর এপাশের প্রান্তে ডেফিনেটলি দূরবর্তী প্রান্তে সাউথ মেরু সৃষ্টি হয়েছে। তাহলে এই পাশের প্রান্তে কি হয়েছে? সাউথ। মানো এই পাশের প্রান্তে কুণ্ডলীর দূরবর্তী প্রান্ত এখন দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুর সম্মুখে। ক্লিয়ার হয়েছে? তার সম্মুখে হওয়ার জন্য যে সাউথকে কি করবে? বিকর্ষণ করবে, তাই না? তো বিকর্ষণ করলে এ অটোমেটিক্যালি কি করতে হবে? গতিশীল হবে। তাহলে নো ফোর্স, তাহলে এফ এক্সটার্নাল ইকুয়ালস টু 0, ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0, ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0, এক্সটার্নাল ওয়ার্ক ডান।
তাহলে আমি যে পরিমাণ ওয়ার্ক ডান করে এর মধ্যে এনার্জি স্টোর করেছিলাম, আমার ওয়ার্ক ডান এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়েছিল। তাহলে যখন আমি নিয়ে যাচ্ছিলাম এর মধ্যে মানলাম আমি পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর করেছে। তাহলে এই পোটেনশিয়াল এনার্জিটা যখন ওই কুণ্ডলীর এপাশে দণ্ডচুম্বকটা গেছে, ওই পোটেনশিয়াল এনার্জি এবারে কনভার্ট হচ্ছে কিসে, না কাইনেটিক এনার্জিতে। কেন না এক্ষেত্রে গতিশীল হচ্ছে, আমি কোনো ফোর্সও প্রয়োগ করিনি, কোনো ওয়ার্ক ডানই নয়, ওয়ার্ক ডানই আমি দিচ্ছি না, কিন্তু গতিশীল হচ্ছে কি করে না যে পোটেনশিয়াল এনার্জিটা সে স্টোর করেছিল, যে স্মৃতিশক্তিটা সে সঞ্চয় করেছিল কে দণ্ডচুম্বক, যে আমার ওয়ার্ক ডানটা এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়েছিল কিভাবে না দণ্ডচুম্বকটাকে আমি কুণ্ডলের সম্মুখবর্তী কুণ্ডলের মধ্য দিক দিয়ে আমি চালনা করতে চাইছি। তাহলে চালনা করতে চাইছি কিন্তু কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে আমি আরো ওয়ার্ক ডান বাড়াচ্ছি, তাহলে ধীরে 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 এর মধ্যে কি হচ্ছে, আমার ওয়ার্ক ডান এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে জমা হলো। তাহলে ওই পোটেনশিয়াল এনার্জিটা দণ্ডচুম্বকের মধ্যে আছে, যখন কুণ্ডলীটা থেকে অতিক্রম করছে তখন এই পোটেনশিয়াল এনার্জি কিসে কনভার্ট হচ্ছে, না এই পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি যখন কাইনেটিক এনার্জিতে কনভার্ট হলো, তো কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, হাফ এম ভি স্কয়ার। তাহলে তার মধ্যে একটা ভেলোসিটি আছে, তখন দেখবো যে এই দণ্ডচুম্বকটা অটোমেটিক্যালি কোনো বল প্রয়োগ ছাড়াই গতিশীল হতে আছে। তার মানে কি, তার জমায়িত যে পোটেনশিয়াল এনার্জিটা এবারে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হলো। তাহলে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে বলে, তাহলে ওই পরিমাণ এনার্জিটা সে এখানটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট করলো বলে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চললো। তাহলে লেন্জের সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলছে, এই হচ্ছে তার ডিসকাশন। ক্লিয়ার করতে পারলাম? তো কোশ্চেন নাম্বার 12 গেল, এবারে আসছে কোশ্চেন নাম্বার 13। এটাকে রাফ করে দিলাম। এবারে আসছে আমাদের কোশ্চেন নাম্বার 13। দেখো তো 17টা কোশ্চেনের মধ্যে আমরা 12টা কোশ্চেন অলরেডি জেনে নিলাম। এবার 13 নম্বর কোশ্চেনটা কি, আনলাকি 13, মানতে পারো নাও মানতে পারো যা খুশি। তো যেটা বলবো, ডায়নামো আর মোটরের মধ্যে পার্থক্য। কোশ্চেন নাম্বার 13, ডায়নামো ও মোটরের মধ্যে পার্থক্য লেখো। ক্লিয়ার? ডায়নামো আর মোটরের মধ্যে পার্থক্য কি লিখবো, দেখো আমি এর পাশে দাগ নিলাম। দেখো ডায়নামো ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, সরি এটা ডায়নামো লিখে নিন, রাইট হ্যান্ড রুল RULE করে দাও, রাইট হ্যান্ড রুল ফলো করে। ক্লিয়ার হচ্ছে? আর মোটর কি করে না, মোটর ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল কি করে, ফলো করে। তাহলে ডায়নামো রাইট হ্যান্ড রুলে তৈরি আর মোটর লেফট হ্যান্ড রুলে তৈরি। সেকেন্ড, ডায়নামোতে কি হয় না, ডায়নামোতে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি সৃষ্টি হয়, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটায় হয়েছে। আর মোটরে কি হয়, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 কি না, কোশ্চেন নাম্বার 14 হচ্ছে P ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর এর প্রমাণ। তারপর P হচ্ছে কি, P হচ্ছে ক্ষমতা, V হচ্ছে বিভব প্রভেদ, আর হচ্ছে কি না, আর হচ্ছে রোধ, দেখো ক্ষমতা সমান কি হয়ে থাকে, দেখো ক্ষমতা কাকে বলে না, কার্য করার হারকে আমরা কি বলে থাকি, ক্ষমতা। সিম্পল জিনিস, তাহলে ক্ষমতাকে আমরা কি বলি, যে কার্য করার হার মানে কার্য বাই সময়, তাকে আমরা কি বলে থাকি, ক্ষমতা। তাহলে তড়িৎ ক্ষমতা আমরা কি করব, যে তড়িৎ ক্ষমতা সমান তড়িৎ দ্বারা ব্যয়িত কৃতকার্য বাই সময়। ক্লিয়ার? আচ্ছা ক্ষমতাকে আমি P চিহ্ন দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা কার্য বার করার একটা ফর্মুলা রয়েছে, V ইকুয়ালস টু W/Q, যে বিভব প্রভেদ ইকুয়ালস টু কার্য বাই আধান। তো W ইকুয়াল টু VQ লিখতে পারি, W ইকুয়ালস টু VQ। এই ফর্মুলাটাকে দেখো, তাহলে কার্যের রিপ্লেসে আমি কি বসাতে পারি, V ইন্টু Q। সময় হচ্ছে কি না T, তাহলে একে আমি একটু সুন্দর করে লিখতে পারি V ইন্টু Q/T, V ইন্টু Q/T। আচ্ছা Q হচ্ছে কি, আধান, T হচ্ছে কি সময়। এবারে লক্ষ্য করো,
কি হচ্ছে আধান সময়। দেখো মোট আধান সমান মোট আধান কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি হয়ে থাকে। তাহলে আই ইকুয়ালস টু কত না কিউ বাই টি। তাহলে কিউ বাই টি এর জায়গায় আমি কি বসতে পারি প্রবাহ মাত্রা আই। ক্লিয়ার? তার মানে ভি ইন্টু আই লিখলাম। তো ওহমের সূত্র কি বলছে যে ওহমের সূত্র বলছে ভি ইকুয়ালস টু আই আর। লক্ষ্য করো ওহমের সূত্র হচ্ছে কি ভি ইকুয়ালস টু আই আর। তাহলে আই ইকুয়াল টু কত হবে ভি বাই আর। তাহলে এই ইকুয়েশনটা যদি আমি বসাই আই এর জায়গায় যদি আমি বসাই তাহলে কত বসাবো ভি বাই আর। তার মানে আমি কত পেলাম ভি স্কোয়ার বাই আর। ক্লিয়ার? তার ক্ষমতা সমান ভি স্কোয়ার বাই আর তার প্রমাণ। চট জলদি করে একটু তুলে নাও, ফট করে তুলে নাও, তারপর আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। তারপরে আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 14 হয়ে গেছে, কোশ্চেন নাম্বার এবারে 15 দেখব। হয়েছে হয়েছে কোশ্চেন নাম্বার 15 রাফ করে দিলাম কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কোশ্চেন নাম্বার 15 কি আসছে ফিউজ তারের রোধ ও গলনাঙ্ক কি হওয়া উচিত। না ফিউজ তারের রোধ কি হয় খুবই কম। গলনাঙ্ক কি হয় ফিউজ তারের গলনাঙ্ক কি হয়ে থাকে না ফিউজ তারের গলনাঙ্ক খুবই কম। খুবই কম লিখবো না, হ্যাঁ খুবই কম লিখবো। গলনাঙ্ক কি হয় খুবই কম। তাহলে দুটো কোশ্চেন 2 মার্কের, এগুলো সবই হচ্ছে 2 মার্কের। কোশ্চেন নাম্বার 16 যে ভিন্ন ভিন্ন রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় কেন। যে সমান্তরালের সমবায়ে যুক্ত করার মুদ্রা লক্ষ্য কি না কারণ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব প্রভেদ কি থাকে আনচেঞ্জ। সবার ক্ষেত্রে যত রোধ আমি লাগাই না কেন প্রত্যেকের বিভব প্রভেদ কি হয় না অপরিবর্তিত থাকে। তাহলে কারণ লিখে দেখো কারণ 1 বিভব প্রভেদ কি হয় একই হয়। বিভব প্রভেদ একই হয়। 2 নম্বর তাহলে বিভব প্রভেদ একই হয়। 2 নম্বর আমরা কি দেখব তড়িৎ ক্ষমতা হ্রাস পায়। তড়িৎ ক্ষমতা কি হয় হ্রাস পায়। বিভব প্রভেদ কি হয় একই হয় এবং তড়িৎ ক্ষমতা কি হয় হ্রাস পায়। তো এই কারণের জন্য ভিন্ন ভিন্ন রোধকে আমরা কি করব সমান্তরাল সমবায়ে আমরা যুক্ত করা হয়। তো কোশ্চেন নাম্বার 17 লাস্ট কোশ্চেন যে কৌশল ভিত্তিতে জলবিদ্যুৎ উৎপাদন ব্যাখ্যা কর। তাহলে এই জলবিদ্যুৎ উৎপাদন এবছরের জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা বইতে 7-8 লাইনের লেখা আছে, তো যে বই তুমি ফলো করো একটু বেশি লাইন ধরে পড়ে নেবে, একদম হিসেব মতো পড়া একদম ক্লিয়ার হয়ে যাবে। তো কোশ্চেন নাম্বার 18 আমি কি বলবো নিউমেরিক্যাল কি নিউমেরিক্যাল আসতে আছে। নাম্বার 1 নম্বর বিওটি সংক্রান্ত বিওটি। 2 নম্বর বিওটি সংক্রান্ত আর তড়িৎ ক্ষমতা সংক্রান্ত P ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এই সূত্রে অনুযায়ী অঙ্ক আসবে। থার্ড হচ্ছে কি এই সূত্র অনুযায়ী অঙ্ক আসবে। থার্ড হচ্ছে জুলের সূত্র থেকে অঙ্ক আসতে পারে। জুলের সূত্র H ইকুয়ালস টু I স্কোয়ার আর টি।
জুলের সূত্র থেকে অঙ্ক। তাহলে এই তিনটা ফর্মুলা থেকে আমাদের চলন তড়িৎ থেকে এবারে অঙ্ক আসতে চলেছে। ক্লিয়ার হয়েছে? তো আজকের মতো এতটুকুই থাকলো। এক ঝলকে তোমরা পুরো কোশ্চেনগুলোকে রিভাইজ করে নিতে পারো। হ্যাঁ, এই তিনটা টাইপের কোশ্চেন এবং যে বিভিন্ন চ্যাপ্টারগুলো আমি করতে আছি, সেই চ্যাপ্টারগুলো থেকে যে বিভিন্ন কোশ্চেনগুলো আসতে আছে, সেই কোশ্চেনগুলোকে আমি একটা ক্লাসে বা 2-3টে ক্লাসে আমি দেওয়ার চেষ্টা করছি। ক্লিয়ার হচ্ছে? তো আজকের মতো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।